তারেক রহমানের প্রতি আমার আস্থা আছে, উনি দেশের জন্য কিছু করবেন। উনার গায়ে জিয়া রহমানের রক্ত, খালেদা জিয়ার রক্ত। আশা করি উনি এই দেশের সাথে কোনোভাবেই বেইমানি করবেন না। আমাদের শহীদ পরিবারের সবার একটা বিশ্বাস আছে যে উনি আমাদের ন্যায্য বিচারটা উনি আমাদের করে দেখাবেন। সচিবালয় থেকে তো উনি যেগুলো জঞ্জাল ছিল এগুলোকে সরাতে পারেননি। উনি প্লেনটা আসলে মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল। সরকারের বিরুদ্ধে যখন প্রোগ্রামগুলো হতো, দুই একটা দলই দেখতাম যে ওখানে নামতো, ইনকলাব মঞ্চ অথবা এনসিপি অথবা অন্য কিছু জুলাই যোদ্ধারা, তারা রাস্তায় নামতো। কিন্তু জামাত বলেন, বিএনপি বলেন, তারা খুব একটা রাস্তায় নামতো না। রক্তাক্ত জুলাই আগস্ট, বলছি 24-এর কথা। উত্তরার 6 বছরের একটি শিশু স্লোগান দিচ্ছে, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। মুহূর্তেই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। মনে পড়েছে? শিশুটির নাম জাবির ইব্রাহিম। আজ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন উত্তরার সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের বাবা মোহাম্মদ কবির হোসেন। আপনাকে আমন্ত্রণ অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হলো যে আপনার সন্তানের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ, পাওয়া এই ভোটাধিকার, এই গণতন্ত্র, নির্বাচনের পর গঠিত যে সরকার, এই সরকারের এখনকার পর্যন্ত যে কর্মকাণ্ড আপনি দেখছেন, তাতে আপনার কি মনে হয় যে আপনার সন্তানের রক্তের বিনিময়ে পাওয়া যে সরকার, তার প্রতি যথাযথ সম্মান এ সরকার প্রদর্শন করছে? আসলে এই অল্প মাত্র 7 দিনে এটা বোঝার উপায় নাই। তারেক রহমানের প্রতি আমার আস্থা আছে, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি যেইভাবে আমার কথার উত্তর দিচ্ছিলেন, এতে আমি মোটামুটি কনভিন্সড যে উনি দেশের জন্য কিছু করবেন। আরও বিশ্বাস করি উনার গায়ে জিয়া রহমানের রক্ত, খালেদা জিয়ার রক্ত। আশা করি উনি এই দেশের সাথে কোনোভাবেই বেইমানি করবেন না। উনি এই রক্তের রূপে দাঁড়িয়ে যেহেতু আজকে প্রধানমন্ত্রী, আমার বিশ্বাস এবং আমাদের শহীদ পরিবারের সবার একটা বিশ্বাস আছে যে উনি আমাদের ন্যায্য বিচারটা উনি আমাদের করে দেখাবেন। আমাদের প্রথম চাওয়াই ওনার কাছে আমাদের বিচার। সো এই বিচারটা উনি আশা করি উনি করবেন। ঠিক আছে, কিন্তু হয় না যে মর্নিং শোজ দ্য ডে, একটা কথা আছে, সেখানে এই যে একদম গণপরিষদের শপথ না নেওয়া থেকে শুরু করে হ্যাঁ ভোট না ভোট, যে গণভোট, সেখানে নিয়ে তারেক রহমান তার জায়গায়, তার স্ট্যান্ড ঠিক আছে, কিন্তু তার মন্ত্রিসভার বাকি যে সদস্যরা, তারা যেভাবে কথা বলছে, তাতে আমার ব্যক্তিগতভাবে আমি কেন জানি খুব বেশি আশাবাদী হচ্ছি না। আপনি আশাবাদী হচ্ছেন কেন? এই কারণে আমি আশাবাদী হচ্ছি এই জন্য যে দলের প্রধানই তো বোঝা যাচ্ছে উনি পজিটিভ, আর বাকি যারা বলছেন তারা আসলে একটা না বুঝে বলছেন, অনেকে না বুঝে, মানে কি মানুষের পালস বোঝার চেষ্টা করছেন। ওকে, যে আসলে জনগণ কি চায় একটু দেখি। জনগণ কি চাই এটা তো আগস্ট 24-এ দেখা দিছে। জনগণ কি চায়? জনগণ পরিবর্তন চাই, আগের সিস্টেমে ফিরে যেতে না চাই। কিন্তু কি হচ্ছে? ঘুরে ফিরে তো আমরা সেই আগের চক্করেই ঘুরপাক খাচ্ছি। আসলে বিষয়টা আসলে আর একটু কঠিন করে আমরা না দেখি, আমরা একটু পজিটিভভাবে দেখতে চাই। কারণ অল্প সময়, মাত্র 7 দিন, মাত্র 10 দিন হলো। ইলেকশনটা হয়েছে মাত্র 12 তারিখ, আজকে মাত্র 12 দিন। সো তারা সরকার গঠন করছে, তারপরে আবার এই যাই হোক, আমি আস্থা রাখতে চাই আর কি। সোজা কথা, এই অল্প সময় আমি মানে এখনই আপনি মানদণ্ড অ্যাপ্লাই করে আপনি ইয়ে করতে চান না, মেজারমেন্টে যেতে চান না। ঠিক আছে, মানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা গ্রহণ করছে। শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে আপনি কি মনে করেন যে জুলাই অভ্যুত্থানের মূল ম্যান্ডেট ধারণ করে দেশ পরিচালনায় তারা আন্তরিকতা দেখাবে? আপনি সেটা? আমি এটা মনে করি, কারণ ওনাদের মন্ত্রিসভায় তো 2-1 জন এদিক সেদিক বলছে, হ্যাঁ, কিন্তু 2-4 জন তো আছে, যেমন এনি ভাই, তারপরে ওনার সাথে সবসময় যিনি থাকেন রুমন ভাই, আমি যে নাম ভুল করে না থাকি, রুমন ভাই কিন্তু খুবই আন্তরিক। এবং আমাদের শহীদ পরিবারের সাথে উনি যেভাবে আন্তরিকতার সাথে কথা বলে, যেভাবে আমাদের সাথে জড়িয়ে ধরে, তো ওনার আশেপাশে, এই তারেক রহমানের আশেপাশে ভালো লোকগুলো তো আছে। তো এই জন্য আমি বিশ্বাসটা রাখতে চাই যে উনি আমাদেরকে নিরাশ করবেন না। আমরা আগেও দেখছি আগের যে মন্ত্রিসভাগুলো, সেখানে দ্বৈত নাগরিকত্ব ছিল, সেখানে ঋণ খেলাপিরা ছিল। এবারের মন্ত্রিসভা দেখেন, সেই আলোচিত সমালোচিত মানুষদের নিয়েই গড়া মন্ত্রিসভা। আপনার কি মনে হয় না যে ওই পুরনো ধারাই চলে যাচ্ছে, একই ধারা
ধারাবাহিকতায় নতুন মন্ত্রিসভা গঠিত হলো। আমি তাহলে এই 24-এর বিপ্লব হয়ে লাভটা কি হলো যদি কোনো পরিবর্তন নাই আসে? আসলে চব্বিশের জুলাইয়ের যে বিপ্লবটা হয়েছিল, আমরা যেভাবে আস্থা রেখেছিলাম ইউনূস সরকারের প্রতি, ইউনূস সরকারও তো আমাদের সব আশা পূর্ণ করতে পারেননি। তাদের অনেকেই তো, যেমন আমি একটা নাম ধরেই বলতে পারি, আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম আমরা শহীদ পরিবার। উনি সিম্পল একটা উত্তর দিয়েছিলেন। আমি সেদিন ক্যামেরা ছিল, ক্যামেরাগুলো প্রমাণ আছে এখানে। উনি বলতেছিলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব না। তখনও কিন্তু শেখ হাসিনার বিচারও চলতেছিল। চলাদিনের মধ্যে এই একজন আইন উপদেষ্টা যদি এই কথা বলে, তাহলে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে শেখ হাসিনাকে এই দেশে আনা সম্ভব না। আচ্ছা, উনি এই আস্থা কিভাবে রাখেন? সো এইভাবেই আমরা বলতে পারি যে আসলে সবাই তো আর একরকম আন্তরিক না 24 জুলাইয়ে। তো যারা আন্তরিক তারা যে আশা করতেছি তারেক রহমানকে ভালো পরামর্শ দিবেন। আর যারা ভালো পরামর্শ দিবেন না, তারা, আমার বিশ্বাস, তারা আস্থা করে চলে যাবে। যারা জুলাইকে ধারণ করবে না, যারা জুলাইকে অস্বীকার করবে, তারা ভালো থাকবে না ইনশাল্লাহ। কারণ 1400 শহীদ, এই 1400 শহীদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করে নিয়ে গেছেন। সুতরাং আমাদের এই দেশে শান্তি আসবেই। এই 24কে কেন্দ্র করেই শান্তি আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটু যাইতে চাই, পিছনে ঘুরে দেখতে চাই। সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটা বিপ্লব পরবর্তী সময়ে একদম দেশের ক্রান্তি লগ্নে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দায়িত্ব গ্রহণ করেন। উনি উনার উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যদেরকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। তারা কি আসলে এই যে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত, তাদের ব্যাপারে খুব বেশি আন্তরিক ছিল? আন্তরিক ছিল, অনেকেই আন্তরিক ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসও আন্তরিক যে ছিল তার প্রমাণ আপনি দেখেন। এই গত পরশু দিনের যে সাক্ষাৎকার, এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের যে সাক্ষাৎকারই বোঝা যাচ্ছে উনি কতটা আন্তরিক ছিলেন। ওনার সাক্ষাৎকারই বোঝা যাচ্ছে যে উনি তৎকালীন সময়ের যে প্রেসিডেন্ট তাকে পাত্তা দিচ্ছিলেন না। উনি কিন্তু বলছেন যে আমাকে কোথাও দাওয়াত দেওয়া হয় নাই, আমাকে বিদেশে যেতে দেওয়া হয় নাই। তার মানেই হলো যে ডক্টর ইউনূস 24কে ধারণ করছিলেন। বিষয়টি কেমন যে একমাত্র ডক্টর ইউনূস ধারণ করছিলেন? ডক্টর ইউনূস ধারণ, তার পাশাপাশি আরও 2-1 জন ধারণ করছিলেন, আরও 2-1 জন হয়তো তাকে সাহায্য করছিলেন না, যার কারণে ওনাকে দেখতাম, ওনার চেহারা, আসলে ওই যে চেহারা থেকে অনেক কিছু বোঝা যায় না। আমরা তো সরাসরি সাক্ষাৎ ওনার সাথে কথা বলেছি। উনি জুলাইয়ের শহীদ পরিবার প্রতি এবং জুলাইয়ের আহতদের প্রতি যথেষ্ট আন্তরিকতা তার চেহারায় আমরা দেখতে পাচ্ছি। তারপরেও তো আমি অসংখ্য আহতকে হসপিটালে বিনা চিকিৎসায় ফাইট করতে দেখছি, অনেক আহত পরিবারকে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখছি। এই আন্তরিকতা দিয়ে লাভ কি? আসলে আন্তরিক উনি একা আন্তরিক দিয়ে তো হবে না। আসলে ওনার আশেপাশে বাকিরা আন্তরিক ছিল, 2-4 জন আন্তরিক ছিল না বলে হয়তো উনি পারেন নাই। কেন ছিল না আসলে এটা খুব কঠিন একটা বিষয়। এটা আসলে রাষ্ট্রযন্ত্রের বিষয়। তো আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি দেখেছেন? আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়ন হলো তাদেরকে আমি 50-50 বলবো আর কি, যে তারা শহীদ পরিবার এবং আহতদের প্রতি যতটুকু করেছে 50-50 আমি বলবো। আর তারা 50% সফল, 50% তারা বিফল। দেখেন, তারা সংস্কারগুলো করতে যাচ্ছিল, আপনি খেয়াল করে দেখেন, কমিশন গঠন করে নাই শিক্ষা, যেখানে আমাদের শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি, এই শিক্ষা কমিশনে ওনারা করেন নাই। আমার কেন যেন মনে হয় ওনার কেউ না কোনোভাবে, যেমন সচিবালয়ে বেশিরভাগই তো আওয়ামী লীগের দোসররাই ছিল, বিভিন্ন প্রশাসনে আওয়ামী লীগের লোকরাই ছিল। আওয়ামী লীগের যে সচিবরা ছিল, যে লোকগুলো আওয়ামী লীগের ছিল, তাদেরকে তো ছাঁটাই করা হয় নাই, তাদেরকে তো আর বন্দি করা হয় নাই। তারা তো তার পা টেনে টেনে রাখতেছিল। নিষেধ করছিল কে? মানে আপনার হাতে সর্বময় ক্ষমতার অধিকারী আপনি, হ্যাঁ? আপনাকে দেশকে পুনর্গঠনের ম্যান্ডেট দিয়ে আপনাকে বসানো হয়েছে আপনার চেয়ারে। আপনি সমস্ত আবর্জনা নিয়ে আগে বাড়াচ্ছেন কেন ভাই? আবর্জনাকে ঝেড়ে ফেলে সেই সুযোগ তো আপনার হাতে ছিল, কেন করেননি? আপনি আবর্জনা ঝেড়ে ফেলার আগে আপনি সচিবালয়ে আগুন লাগিয়ে দিলেন। আপনি ভালো কাজটা করতে গেলে আপনি যেভাবে, এই যে আনসাররা রাস্তায় নেমে গেল, তারা কি আনসার ছিল? তাদের মধ্যে তো যুবলীগের, ছাত্রলীগের লোকজন ছিল। তো এইভাবে তো আসলে প্রশাসনটাকে আগে ওনার উচিত ছিল পুলিশ প্রশাসনটাকে ঠিক করা, প্রশাসনটাকে ঠিক করা। ওই যে আব্দুল্লাহ বলছিল না যে প্লেনটা আসলে মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল, এটা ভালো কথা বলছে। আসলে সচিবালয়ে পড়লে যদি সচিবালয়টা যদি একদম ভ্যানিশ হয়ে যেত না, তাহলে আপনি ভালো ভালো লোকগুলোকে আবার নিয়োগ দিয়ে ভালোভাবে আপনি চালাতে পারতেন। সচিবালয় থেকে তো উনি যেগুলো জঞ্জাল ছিল এগুলোকে সরাতে পারেননি উনি।
ওনার হাত টেনে পা টেনে নিচের দিকে রাখতেছিল, যার কারণে উনি উপরে আর উঠতে পারেন নাই। আমার একটা সময় মনে হয়েছে কি জানেন, যে এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী এনসিপি গঠিত হলো, কেন জানি পলিটিক্যালি একমাত্র এনসিপি তারই দায়িত্ব হলো যে আমি ভাই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমি এগিয়ে যাব, আর কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্যেও অভ্যুত্থানের ইস্যু আসে না, কমিটমেন্টের জায়গা থেকেও দেখা যায় না। এটা কি আপনি খেয়াল করছেন? হ্যাঁ, এটা খুব মানে চোখে পড়ার এটা মতো, একদম আর কি। চোখে পড়ার মতো। যেমন দেখেন আপনি বিভিন্ন প্রোগ্রামগুলো যখন হয়, সরকারের বিরুদ্ধে যখন প্রোগ্রামগুলো হতো, দুই একটা দলই দেখতাম যে ওখানে নামতো, ইনকলাব মঞ্চ অথবা এনসিপি অথবা অন্য কিছু জুলাই যোদ্ধারা, তারা রাস্তায় নামতো। কিন্তু জামাত বলেন, বিএনপি বলেন, তারা খুব একটা রাস্তায় নামতো না। আমার মনে হচ্ছিল তারা ইলেকশনের অপেক্ষা করতেছিল। তারা খালি মনে হচ্ছিল যে একটা নির্বাচন হয়ে গেলেই মনে হয় সব শেষ। আসলে নির্বাচন তো হয়েই গেল। আমরা এখন যা দেখতে পাচ্ছি, আসলে এখন আমরা অনেকটা তারেক সাহেবের উপরেই আমাদের নির্ভর করতে হচ্ছে যে উনি কোন দিকে আমাদেরকে নিয়ে যাবেন। ঘুরে ফিরে আবারও সেই এক ব্যক্তি কেন্দ্রিক অবস্থা। এক সময় সারা বাংলাদেশ শেখ হাসিনার দিকেও তাকাইছিল, সেই তাকিয়ে থাকতে থাকতে তাকে ফ্যাসিস্ট বানায় দিছিল এক ব্যক্তি, ওয়ান ম্যান শো। আমরা কি সে পথে হাঁটছি? শিক্ষা নিতে হবে পূর্ব থেকে। যদি আমরা 24-এর আমি আন্দোলনে, এটাতে ভয় পাই। আমি এটা দেখেন, তারেক রহমানের প্রতি ব্যক্তিগতভাবে আমার প্রচন্ড আস্থা আছে, নিঃসন্দেহে। উনি ইয়াং, প্রমিজিং, উনি ভিশনারি, উনি 17 বছর যে স্ট্রাগল করছে, সেই স্ট্রাগল থেকে উনি অনেক শিখছে, আই ডু বিলিভ। কিন্তু তারপরেও আমি তো আসলে ওই যে বলে না যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, আমার অবস্থা তাই হয়েছে। সবাই যখন প্রত্যেকটা ইস্যুতে তারেক রহমান করে, তখন আমার মনে পড়ে শেখ হাসিনার কথা। এক সময় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শেখ হাসিনা করে, আজকে শেখ হাসিনার মনস্টার বানায় ফেলছিল। সেই মনস্টারকে সরাইতে যে 1400 মানুষের জীবন দিতে হইছে, আপনার মতো মানুষদের সন্তান হারাইতে হইছে, তারপরে শেখ হাসিনা পালাইছে। সামনে কি অপেক্ষা করছে? আমি আস্থা রাখতে চাই এই জন্যে যে ওই যে প্রথমেই বললাম যে উনার গায়ে জিয়া রহমানের রক্ত, খালেদা জিয়ার রক্ত, উনি এটা করতে পারবেন না। আসলে হাসিনা সবাই হতে পারে না, হাসিনা হতে পারবেন না উনি। এই জন্যে আমি যখন ওনার সাথে আমার উত্তরায় যখন কথা হলো, ওনাকে যখন বলছিলাম যে স্যার আপনাদের যে 31 দফা আছে, ওই 31 দফার মধ্যে আমার এই মুক্তিযোদ্ধাদের যে কলামটা আছে, ওখানে 22 নম্বরের যে ক্লজটা আছে, ওই ক্লজের মধ্যে আমাদের শহীদ পরিবারের নামটা একটু যদি উচ্চারণ করে দিতেন আমরা একটু খুশি হতাম। উনি আমাকে থাম দেখায় বলতেছে ইনশাল্লাহ। ওনার মুখে আমি ইনশাল্লাহ শুনেছি। সুতরাং ওনার যে, আমি আসলে ওনার ভিতরে একটা স্পিরিট দেখতে পাই, ওনার ডানে বামে আসলে। কেন ওই যে একটা কথা বলছিলেন না উনি লন্ডনে যখন বলছিলেন না যে আমার একক সিদ্ধান্তে আমি বাংলাদেশে ফিরতে পারছি না, ওই রকম একটা মানে একটা অন্ধকার মনে হয় ওনাকে ধরে রাখছে কিনা। এবং ওইখান থেকে উনি যদি বের হতে পারেন তাহলে ইনশাল্লাহ একটা সোনার বাংলাদেশ হবে, আশা করতেছি। কি আশঙ্কা করছেন? সে অন্ধকার বলতে আপনি আসলে কি ইঙ্গিত করছেন? পাশের দেশের ক্ষমতা, অন্য কোনো দেশ, অন্য কোনো গ্রুপ, নাকি? আসলে প্রথমেই যদি আমি আসলে কথা বলতে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার যাত্রা প্রথমেই, যে কারণ আওয়ামী লীগের সরকারের সময় আমার ছেলেটা মারা গেছে, সুতরাং তার পক্ষে কথা বলার জো নাই। আর আওয়ামী লীগ সত্যিকার অর্থে গত 53 বছর যাবৎ বলেন তারা কোনোদিন বাংলাদেশের রাজনীতি করে নাই, তারা করছে আসলে ভারতের রাজনীতি। তো আমি ইঙ্গিত করতে পাশের দেশ মানে আমার চতুর্দিকেই তো ভারত, সুতরাং পাশের দেশ বলতে ভারতের কথাই আমি বলবো। ভারতের প্রেসক্রিপশনে আশা করতেছি না যে উনি কাজ করবেন। ভারতের প্রেসক্রিপশনে একমাত্র কাজ করছে আওয়ামী লীগ, যার কারণে তার পতন হয়েছে। বিএনপিকে আমি বিশ্বাস করি না যে ওনারা ভারতের প্রেসক্রিপশনে কাজ করবে। হয়তো 2-4 জন ওনাকে প্রলোভন দেখার চেষ্টা করবে, 2-4 জন তাকে বোঝানোর চেষ্টা করবে এইভাবে না ওইভাবে। ভারতীয় যেটা আছে বাংলাদেশে, এটা তো একদম মানে সত্যি কথায়, বাংলাদেশে একটা বই আছে না, ওই বইটা আবু রুশদ লিখেছে, ওইটা আমি পড়েছি। ওইটা তো নিষিদ্ধই ছিল গত সরকারের আমলে, ওইটা এখন বাজারে পাওয়া যাচ্ছে। আমার দেশের মানুষ যদি ওইটা পড়ে তাহলে বুঝতে পারবে আসলে ভারতীয় এই বাংলাদেশে কি করতেছে। সুতরাং ভারতের যদি চায় যে এই দেশে আবারও সে আধিপত্যবাদ রাখবে, আমি রনিবের কথা আমি বলতে চাই, ভারতীয় বলতে ভারতীয় যারা আছে ওই জনগণের প্রতি আমার আস্থা আছে, কিন্তু তাদের যে দিল্লির যে আগ্রাসন, দিল্লির যে আধিপত্য, ওই আধিপত্য থেকে যদি তারেক রহমান বাঁচতে পারে তাহলে এই সোনার দেশ হওয়া একদম স্বাভাবিক। ঠিক বলেছেন, আমি আপনার সাথে শতভাগ একমত, একদম ঠিক বলেছেন। আবার আসি, জুলাই গণহত্যার মূল হোতাদের বিচার, ফ্যাসিস্ট প্রশাসনের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকার যে
খুব বেশি আগ্রহী, সেটা কি আপনার মনে হয়? সম্প্রতি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে এই বিচার নিয়ে কিংবা এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের সমঝোতা কিংবা ডিসটিউন হতে পারে? এই বিষয়টা আমি খুব কষ্ট পেয়েছি যখন তাজুল ইসলাম সাহেব কথা বলছিলেন। আমি কালকে তার সাক্ষাৎকার দেখতেছিলাম এবং আমিনুল সাহেব এসে বসতেছেন, ওনারা কোলাকুলি করছেন। এই যে তাদের মধ্যে যে আন্তরিকতাটা দেখলাম, আন্তরিকতা যদি আমিনুল সাহেব রাখে তাহলে হয়তো ভালো হবে। উনি তাজুল ইসলাম সাহেবের পিছনের কাজগুলো উনি সামনে এগিয়ে নিয়ে যাবেন, এটা তাজুল ইসলাম সাহেব বিশ্বাস করেন এবং বলছিল না যে আমি আশা করি আগামীতে এই কাজগুলো নিয়ে যাবেন। তাজুল ইসলাম সাহেব গত 15 মাস যে কষ্ট করেছেন, আমরা তো তার সাথে কথা বলেছি, এবং যেইভাবে উনি বিভিন্ন বিচারের এই ইয়েগুলো আপনার এগুলো কি বলে তদন্তগুলো যেভাবে উনি করেছে, যে কষ্ট উনি করেছে, আসলে ওনাকে এইভাবে হুট করে সরাই দেওয়াটা আমাদের পছন্দ হয়নি। আমাদের শহীদ পরিবারের মধ্যে আমাদের একটা গ্রুপ আছে, তো অনেক বড় একটা গ্রুপ আছে আমাদের, প্রায় 800-900 লোকের একটা গ্রুপ আছে আমাদের শহীদ পরিবারের। ওইখানে দেখলাম সবাই এই তাজুল ইসলামের সাহেবের জন্য মানে মানে কান্না করছিল, মনে হচ্ছিল এরকম যে এরকম একটা লোক, এবং সত্যিকার অর্থে উনি খুব আন্তরিক ছিলেন। উনাকে এত দ্রুত সরিয়ে দিবে এটা আমরা কল্পনা করি নাই। মানে এই সরিয়ে দেওয়ার পেছনে কারণ কি? এই সরিয়ে দেওয়ার পিছনে রাজনৈতিক কারণ তো একটা নতুন একটা সরকার আসলে তার লোক বসাবে, এটা ঠিক আছে, কিন্তু তাজুল ইসলাম ঠিক আছে, কিন্তু একজন যোগ্য মানুষ যে তার পারফরমেন্স করছে দল মতের ঊর্ধ্বে উঠে, তাকে পারফরমেন্স করতে দেওয়া উচিত ছিল। এটা আমি এটা এই কাজটা আসলে মানুষের চোখে লাগবে, কিন্তু এটা অলরেডি অনেকেই দেখলাম এটা নিয়ে কথা বলছেন, যারা একদম নিরপেক্ষ তারাও বলছেন না তাজুল ইসলাম সাহেবের মতো লোক এইভাবে। তার বিরুদ্ধে কিছু প্রপাগান্ডা ছড়াচ্ছে মানুষ, এখন দেখতেছি কিছু ক্লিপ আসতেছে ফেসবুকের, এগুলো বিশ্বাস করা যায় না, কারণ সরাসরি তাকে চিনি তো, যার কারণে আমার কাছে মনে হয় না উনি কোনো দুর্নীতির মধ্যে উনি পড়ে গেছেন, এটা আমার বিশ্বাস হয় না, বা কোনো দুর্নীতির কারণে তাকে কোনো স্পেসিফিক কোনো কারণে কিন্তু ওনাকে সরানো হয় না, এরকম কোনো কারণ ওনারা দেখা হয় নাই। তো সো মনে করি যে আসলে ওইরকম যদি কারণ দেখাতো তাহলে আমরা হয় বুঝতাম যে ঠিক আছে, কিন্তু উনি যেভাবে পারফরমেন্স করছিলেন এবং খুব ভালো পারফরমেন্স করছিলেন, উনি অলরেডি কিন্তু বেশ কয়েকটা বিচার অলরেডি উপস্থাপন করেছেন। মজার ব্যাপার হলো যে এখন ক্লোজিং কলের টাইম, ভেরি ক্রুশিয়াল। এই ক্লোজিং কলের সময় এরকম একটা গুরুত্বপূর্ণ অবস্থানে পরিবর্তন না আসলেও হইতো, এমন না যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম থাকলে আহামরি কিছু হয়ে যেত, না জানি দেশে কি ক্ষতি হয়ে যেত। উনি আপনি খেয়াল করে দেখবেন ওনার আশেপাশে যারা ওনাকে হেল্প করছিলেন, যেমন তামিম, দেখবেন প্রত্যেকের চেহারা তাকিয়ে দেখেন ওদের যে কতটা মন খারাপ হয়েছে, যে কাগজ বিনিময় করতেছে, সাইন করতেছে, এই দেখবেন যে চেহারার মধ্যে বোঝা যাচ্ছে ওনারা তাজুল ইসলামকে হারিয়ে মন খারাপ করছেন। তার থেকেও বড় কথা হলো যে কনফিডেন্স ডাউন হয়েছে। জানি না উনি ভালো করবেন কিনা, আমিনুল সাহেব আমরা আস্থা রাখতে চাই উনি ভালো করবেন, ওনার পিছনে ব্যাকগ্রাউন্ডও ভালো। উনি আশা করতেছি উনি তাজুল ইসলাম সাহেবের যে চেয়ারটায় উনি বসতেছেন, উনি তাজুল ইসলামের মতোই যদি কাজ করে আমরা হ্যাপি হব ইনশাল্লাহ। সময় বলে দিবে, আসলে সময় বলে দিবে, আর একটু অপেক্ষা করা লাগবে। রাজনৈতিক দলগুলোর যে আলোচিত রাজনৈতিক দলগুলো, এগুলো দেখা গেছে যে গত 15 বছরে তারা অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেছে যে তারা 3টা জিনিসকে প্রায়োরিটি দিচ্ছে। একটা হলো সংস্কার, একটা হলো বিচার, আর একটা হলো নির্বাচন, তাই তো? তো দেখা গেছে যে জামায়াত, এনসিপি, বিএনপি, কোন দল, হ্যাঁ, তারা আসলে সংস্কারও চায়নি, তারা বিচারও চায়নি, তারা নির্বাচন চাইছে। নির্বাচন আগে দিয়ে দাও, মানে এই যে নির্বাচনের উপরে যে ঝোঁক, তার মানে হলো যে ক্ষমতার প্রতি যে আগ্রহ, মানে এই বিষয়টা কারণে যে সংস্কার বাধাগ্রস্ত হলো, এটাতে কি আপনার কোনো দ্বিমত আছে? আসলে নির্বাচন মানি হলো ক্ষমতার বদল আর কি। তো নির্বাচনটা আসলে বিশেষ করে আমি নাম ধরেই বলবো, বিএনপি বেশি চাচ্ছিল নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনটা হলে তারা ক্ষমতায় এসে সবকিছু করবেন, এরকম একটা তাদের প্রতিশ্রুতি ছিল। তো এখন নির্বাচন হয়ে গেছে, আমরা অপেক্ষা করতে চাই তারা কি করবে। আশা করতেছি যে সংস্কারগুলো কিছু নোট অফ ডিসেন্ট তাদের ছিল, এগুলো যৌক্তিক, যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল তাদের যুক্তি আছে। তো এইগুলা যদি মানে ওভারকাম করে যদি ওনারা ভালো কিছু করতে চায়, নির্বাচন হয়ে গেছে যেহেতু ওনারা এখন ক্ষমতা এসছেন, আশা করতেছি ওনারা ভালো করবেন আর কি, আমরা আশা রাখতে চাই। ক্ষমতা গ্রহণের পরে বিএনপি টপ
পজিশন থেকে, মানে আপনি বলছিলেন যে নির্বাচনের আগে আপনার সাথে তারেক রহমানের দেখা হয়েছে, কথা হয়েছে, ঠিক আছে, ভোটে জেতার পরে আপনার সাথে তার সাক্ষাৎ হয়েছে? না, ভোটে জেতার পরে আর সাক্ষাৎ হয়নি। আচ্ছা, কোন মানে শহীদদের পরিবারের সাথে উনি সাক্ষাৎ করেছেন? না, ভোটের পরে কোনো শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা আমার জানা নাই, বা আমার মনে হয় না হয়েছে। তবে ওনার যে ব্যস্ততা দেখতেছি, আমরা একটা অ্যাপ্লিকেশন করে রাখছি ওখানটায়, তো আশা করতেছি আমাদের সাথে শহীদ পরিবারের সাথে বিষয়টা দেখা যদি হবে। এমন হতো, এটা কেমন হতো বলেন তো, যে একটা বিপ্লব হলো, বিপ্লব পরবর্তী একটা সরকার গঠন হচ্ছে, সেই সরকার যখন শপথ নিচ্ছে, হ্যাঁ, তার শপথের সামনে সমস্ত আহতরা বসে আছে, বিপ্লবে যারা আহত তারা, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা বসে আছে। দেশপ্রধান, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এই মানুষগুলাকে, আহত এবং নিহতের পরিবারকে অ্যাড্রেস করে বলছে যে তোমাদের ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্র, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি প্রমিস করছি তোমাদের এই ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র সেটা আমি সমুন্নত রাখবো। যদি এরকমটা হতো তাহলে কেমন হতো? এটা তো তারেক রহমান বলেছেনই, এটা তো উনি প্রতিশ্রুতিবদ্ধ, এবং শহীদ পরিবারের সাথে তার নির্বাচন আগে দেখা হয়েছে। প্রতিশ্রুতিবদ্ধ তো হ্যাঁ ভোটেও ছিল। হ্যাঁ ভোটটাতে আসলে ওনারা যেতে চাচ্ছেন না, ছিল কিনা? হ্যাঁ ভোটটা যদি ওনারা ইয়ে করতো, মানে সংসদ ভবনে সেই দিন যদি শপথ নিত, তাহলে ম্যাক্সিমাম দেশের মানে হ্যাঁ ভোটে প্রতিশ্রুতিবদ্ধ থাকার পরেও তারা ভোটের পরে ইউটার্ন নিছে। আপনি বলছেন যে ভোটের আগে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ ছিল, উইলিং ছিল টু অ্যাড্রেস জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের। আপনার কেন মনে হয় যে ক্ষমতায় যাওয়ার পরে তিনি আবার, কিংবা তার সরকার আবার ইউটার্ন নেবে না? আপনি দেখবেন পানি সম্পদ মন্ত্রী কিছুদিন আগে শহীদ মিনারে দিতে যে ফুল দিতে যে কিন্তু উনি বলছিলেন যে সংসদ যখন অধিবেশন শুরু হবে, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর হা ভোটের যে বিষয়গুলো আছে এগুলা অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে এগুলো তার আবার একই সাথে তারই মন্ত্রিসভার একজন টপ লিডার উনি বলেছেন এসব গণ অভ্যুত্থান এগুলো কিছু না। সেই ক্লিপে আমরা দেখি উনারা তো মানে আপনি কি বুঝছেন? দ্য থিং ইজ, আমি কনফিউজড, আমি নিশ্চিত আমার মতো অসংখ্য মানুষ কনফিউজড। একটা জায়গায় একটি স্পষ্ট লাইন আসলে মানুষ জানতে চাই যে এই জুলাই অভ্যুত্থানে আহত পরিবার, আহত মানুষজনগুলা যারা হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, তাদের কি হবে? তাদের জন্য একটা ফাউন্ডেশন গড়ে দিয়েছেন, সে ফাউন্ডেশনে টাকা নাই, সে ফাউন্ডেশন তাদের এই আহতদেরকে হেল্প করতে পারে না, নিহত পরিবারের পাশে দাঁড়াইতে পারেন না, তাদের কি হবে? তাদের সম্পর্কে কোনো না কোনো একটা স্টেটমেন্ট তো দিতে হবে সরকারকে। এটা উপরের লেভেল থেকে স্টেটমেন্টটা আসলে ভালো হতো, তাই না? সেটা আসা উচিত ছিল না। ওনারা আমার কাছে কেন যেন অর্গানাইজ না, আর কি। এই অর্গানাইজড হইতে হবে, একটা পার্টিকুলার পয়েন্টে এসে অর্গানাইজ না হলে কেমনে হবে? না হওয়ার কারণে দেখা গেল যে চিফ একটা কথা বলতেছে, তার দলের আরেকজন তার উল্টো বিপরীত দিকে বলতেছেন। আসলে এই যে অর্গানাইজ হওয়া, এই যে চেইন অফ কমান্ড, এই বিএনপির মধ্যে যদি চেইন অফ কমান্ডটা যদি উনি যদি ঠিক করতে পারেন, আমি আশাবাদী এই জন্য, দেখেন উনি সচিবালয়ে কিন্তু সকালে যে উপস্থিত হয়ে গেছেন, এটা কিন্তু উনার বাবাও করছেন, জিয়া রহমান। ওকে, উনি যখন উনার ভয়ে মানুষ টাইমলি আসতো, টাইমলি যাইতো, আজকে পেপারই আসছে যে উনি যখন আমার আসলে আস্থাটা এই জন্যই রাখতে চাই, কেন যেন আমি উনার বাবার প্রতিধ্বনি উনার মধ্যে দেখতে পাচ্ছি আমি। তো উনি যদি আসলে ওয়ান ম্যান শো হোক, এটা আমি চাচ্ছি না, কিন্তু উনি সবাইকে নিয়ে একদম কঠোর অবস্থানে যে দেশটাকে একটা ভালোর দিকে নিয়ে যাবে, এটা আমরা আস্থা রাখতে চাই আর কি। এবং এটা উনার মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু উনার ডানে বামে যে মন্ত্রী পরিষদ আছে, তাদেরকে আমার মনে হয় উনার নির্দেশনা দেওয়া উচিত যে হুঠার যেন কোনো কথা বলে না ফেলে আর কি। এটা কিন্তু হাসিনাকেও ডুবাইছে, হাসিনা কিন্তু ফেসিস্ট একা হয় নাই, সে একক সিদ্ধান্তে কিন্তু ফেসিস্ট হয় নাই, তাকে ফেসিস্ট হওয়ার জন্য বানানো হয়েছে তাকে ফেসিস্ট। হ্যাঁ, তার আশেপাশে যারা ছিল, যতটা না হাসিনা নির্দেশ দিচ্ছে, তার চেয়ে মনে হয় তারা একটু পারফর্ম বেশিই করছে, এরকম একটা বিষয়। তো এরকমটা যেন তার মন্ত্রিপরিষদ না হয়, এটা আমরা আশা করব। এবং আমার কেন যেন বিশ্বাস, এই যে মন্ত্রিপরিষদ আছে এইখানেও কিছু যাচাই বাছাই হবে, কেউ ছাঁটাইও হবে, কারণ যারা অতি কথন করবে তাদেরকে মনে হয় তারা পার পাবে না তারেক রহমানের কাছে, আমার বিশ্বাস। তো আমরা আসলে এত অল্প সময়ে তাদেরকে বিচার করতে চাচ্ছি না কাঠগড়ায়, তা আমরা চাচ্ছি যে আরেকটু সময় যাক, অধিবেশনটা হোক,
ঈদের পরে কি হয় আমরা একটু দেখি, আমরা ধৈর্য ধরতে চাই। আমরা এই যে 15টা মাস তো আমরা তাকিয়েছিলাম। অনেকগুলা ঈদের পর দেখা হয়েছে, হ্যাঁ, অ্যাটলিস্ট বিএনপির ইস্যুতে অনেকগুলো ঈদের পরে ঈদের দেখা পর হয়েছে। দেখা ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, অনেকগুলো ঈদ পার হয়েছে। আবারও সেই ঈদের পরে ঈদের পরে আস্থা রাখতে চাই এই জন্য, কারণ তখন দলীয় প্রধান লন্ডনে ছিলেন, এখন তো উনি দেশে আছেন। আমরা এই জন্য আস্থাটা রাখতে চাই আর কি, আমরা একটু ধৈর্য ধরতে চাই। আমরা ধৈর্যের ফল ভালো হয় ইনশাল্লাহ, এটা আশা করতেছি ইনশাল্লাহ। নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমি আবারও বলি, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে নিয়ে কোনো ডাউট নাই। ডাউট আছে তার সারাউন্ডিংস নিয়ে, ডাউট আছে তার মন্ত্রিসভার কোনো মানুষকে নিয়ে, যারা কিনা বলে যে চাঁদাবাজির একটা গঠনমূলক পন্থা বলে দেয় যে সমঝোতা চাঁদাবাজি। না না, এগুলো দরকার নাই। মানে এই আপনার মনে হয় যে এখনকার বাংলাদেশে এইগুলো অ্যালাউ করবে? না না, এইগুলা মানুষ এখন অনেক সচেতন, মানুষের হাতের মধ্যে এখন পত্রিকা, আপনার মোবাইলটা দেখলেই তারা বুঝতে পারতেছে যে কি হচ্ছে না হচ্ছে, মানুষ যাচাই বাছাই করার সুযোগ আছে মুহূর্তের মধ্যে। সো এই যে মন্ত্রী সাহেব এই কথাটা বললেন, রবিউল সাহেব, এটা আসলে সুন্দর বলেন নাই, উনি কি কেন এই কথা বললেন জানি না। তবে যারা একটু অতিকথন করে আমার মনে হয় তারেক রহমানের তাদেরকে থামিয়ে দেওয়া উচিত, তাদেরকে থামিয়ে দেওয়া উচিত, এবং সরকারের যাতে ইয়ে না হয়, দুষ্কৃতি বের করতে না পারে সেই দিকে খেয়াল রাখা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও এসে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। আপনার কাছে এনপিবি টিম কৃতজ্ঞতা জানাচ্ছে। একই সাথে আপনি যেমনটা বললেন যে আশা রাখতে নতুন সরকারের প্রতি, নতুন সরকার প্রধানের প্রতি, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ একটা জাতাকল থেকে যখন বের হয় তারপরে একটা রিলিফ যে সময়টা, ওই সময়টা আস্থা রাখতে চাই, মানুষ আস্থা রাখছে বলেই এই বিপুল ভূমিধস বিজয়, তাই না? মানুষের আস্থাতেই তো এটা হয়েছে। এটা এমন না যে জোর করে ধরে ভোট রাতে, না না না, ওইরকম হয় না। এবার কিন্তু চমৎকার ভোট হয়েছে, নিঃসন্দেহে খুবই অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। তো তারপরে যেটা হয়েছে যে মানুষ তাকিয়ে আছে একটা সুন্দর সকালের জন্য, একটা সুন্দর সিস্টেমের জন্য, একটা সুন্দর বাংলাদেশের জন্য। আপনি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়ে গেলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাকে ডেকেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের প্রশ্নের মুখোমুখি অনুষ্ঠানে। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন এনপিবি নিউজ।